সূর্য পশ্চিম দিকে ডুবে যেতে শুরু করেছে। পাখিরা নিজেদের ভেতর কলহ বিবাদ শেষে যার যার নীড়ে ফিরছে। কিছুক্ষণ পরেই মাগরিবের আজানের সাথে সাথে রাতের আড়ম্বরের সূচনা হবে। রুমাইশা বসে আছে তার রুমের বিছানায়। মনটা ভালো নেই ওর। সেই ঘটনার পর 3 দিন পর হয়ে গেছে। এই 3 দিনে শামসুল বা আয়েশা কেউই ওর সাথে ভালোভাবে কথা বলেননি। প্রচন্ড খারাপ লাগছে ওর। বাবা মায়ের ওর ওপর এই অভিমান ও আর নিতে পারছে না। বারবার মনে হচ্ছে বাবা বকুক, মা মারুক, তবুও কথা বলুক, কিন্তু তা হচ্ছে না। আয়েশা শামসুল দুজনেই ওর সাথে অপরিচিতর মতো আচরণ করছে। রুমাইশাও কোনো উপায় না পেয়ে চুপচাপ হয়ে আছে। গতকালও আয়েশার সাথে কয়েকবার কথা বলতে গেছে, কিন্তু আয়েশা গুটি কয়েক কথা ছাড়া আর কিছুই বলেননি। তাছাড়া আজ সকালে রাফসানের সাথে আয়েশা এইসব বিষয় নিয়ে কথা বলেছেন। সাফওয়ানের এমন কাজে রাফসানও প্রচণ্ড রেগে আছে। সাফওয়ানের থেকে বেশি রাগ লেগেছে ওর রুমাইশার ওপর। সকালে ফোনটা লাউডে রেখে রুমাইশাকে শুনিয়ে শুনিয়ে রাফসানের সাথে কথা বলেছেন আয়েশা, যেন রাফসানের বকাগুলো রুমাইশার ভালোভাবে শুনতে পায় আর ভাইয়ের রাগটাও ভালোভাবে টের পায়। রুমাইশাও শুনেছে সব নিজের রুমে বসে বসে, কিন্তু কিছুই বলেনি। সাফওয়ানকে কিছু কিছু জানিয়েছে, কিন্তু সাফওয়ান বলেছে কোনো কথা না বলে চুপচাপ থাকতে। ও সেটাই করেছে। নীরবতা পালন করে শান্তি বজায় রাখার চেষ্টা করছে। বাবা মাকে মানানোর চেষ্টা করছে। রাফসান বাসায় আসবে আগামী পরশু। এসে এসবের একটা বিহিত করবে সে। যাই করুক, সাফওয়ানের সাথে কখনোই রুমাইশাকে বিয়ে দিবে না। রুমাইশা নিজের রুমে বসে মনে মনে শুধু প্রার্থনা করছে যেন এই সমস্যাগুলো দ্রুত সমাধান হয়ে যায়। সবাইকে নিয়ে ও যেন সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারে। কারো সাথে যেন ওর বা ওর পরিবারের সম্পর্ক নষ্ট না হয়। সবকিছু যেন ভালোই ভালোই হয়ে যায়। সাফওয়ান যে কয়দিন বেঁচে আছে সে কয়দিন সম্পূর্ণ সময়টা যেন সাফওয়ানকেই দিতে পারে। ওর জীবনের যেন কোনো অপূর্ণতা না থেকে যায়। কোনো আফসোস নিয়ে যেন এই পৃথিবী ত্যাগ করতে না হয়। এসব ভাবতে ভাবতে চোখ দুইটা ঝাপসা হয়ে এলো ওর। মাগরিবের আজান পড়ল এমন সময়। দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো রুমাইশা। বাইরে কলপারে গেল অজু করতে। অজু করে এসে নামাজে দাঁড়ালো। রাত এখন 8:45। সাফওয়ান গত কয়েকদিন ধরে খুব ভালো ফিল করছে। স্মৃতিভ্রমের যে সমস্যাটা হচ্ছিল সেটাও কয়েকদিন আর হয়নি। আজকালের ভেতরেই ওর খোলস ছাড়ার কথা। সেদিন ওর চামড়া খসখস করছিল, কিন্তু আজ সেটা ফিল করছে না। ব্যাপারটা কি দেখার জন্য সাফওয়ান ওর রুমের ভেতর রাখা ফুল ভিউ মিররের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর নিজের পরনের ফুল স্লিভ টি শার্টটা খুলে ফেললো। নিজেকে আয়নায় দেখে অবাক হয়ে গেল সাফওয়ান। ওর গায়ে চামড়ার খসখসে অবস্থাটা আর বোঝা যাচ্ছে না। সাফওয়ান একবার নিজের কবজির ওপরের অংশ পরখ করলো। খসখসে হয়ে ওপরে ভেসে থাকা চামড়াগুলো সাফওয়ানকে বিস্মিত করে দিয়ে নাই হয়ে গেছে। সাফওয়ান ভেবে পেল না কি হলো হঠাৎ করে। কোনো এক দিকটাতে অল্প একটু ভেসে ওঠা চামড়া দেখতে পেল ও। সেটা ধরে টান দিয়ে ওঠানোর চেষ্টা করলো সাফওয়ান, কিন্তু উঠল না। উল্টো ব্যথা পেল ও। চামড়াগুলো আবার গায়ের সাথে লেগে গেছে, স্বাভাবিক চামড়ার মতো। কিন্তু এটা কিভাবে সম্ভব? এর আগে তো কখনো এমন হয়নি। সাফওয়ান ভ্রু দুইটা কুঁচকে নিয়ে ভাবতে শুরু করলো কিভাবে হলো এমন। তারপর দ্রুত গতিতে খাতা কলম নিয়ে বসে গেল স্টাডি টেবিলে। একে একে লিখতে থাকলো গত কয়েক সপ্তাহে ও কি কি খেয়েছে। সবগুলো দিন মায়ের হাতের রান্না খেয়েছে। একদিন শুধু রিমুদের বাসায় খেয়েছে। রিমু বাড়ি যাওয়ার আগের রাতে হাঁসের মাংস খেয়েছে, কিন্তু সেটা তো ও আগেও একদিন খেয়েছে। সেদিন তো কিছু হয়নি। তারপর তারপর ও কি কোনো মেডিসিন নিয়েছে এর ভেতরে? না, মনে পড়ছে না তেমন কিছু। ওর তো রোগবালাই হয় না বলতে গেলে। ইমিউন সিস্টেম ওর পুরো ম্যাক্স লেভেলের। কোনো মেডিসিন নেওয়া হয়নি এর ভেতরে। তাহলে কি কোনো কিছু ইনহেল করেছে এর ভেতর? না। কোনো পারফিউম ইউজ করেনি, কোনো ইনহেলারও নেয়নি। তাহলে কি কি হলো? এরপর একদিন রিমুদের বাসায় খেয়েছে, কিন্তু সেটা তো অনলি মাংস। তাহলে কি? তাহলে আর কি? রিমুকে চুমু খেয়েছিল ও।
হ্যাঁ, রিমুকে চুমু খেয়েছিল, যা এই জীবনে এই প্রথমবার। তাহলে কি? তাহলে? কিন্তু সেটা কিভাবে সম্ভব? চুমুতে কি কেউ কখনো ঠিক হয়? এর মাঝে কাহিনী আছে, কোনো নিশ্চয়ই। সেটা শিওর হতে ওর এক্ষুনি রিমুর সাথে দেখা করা লাগবে। সাফওয়ান উঠল চেয়ার ছেড়ে। তারপর মাকে কল লাগিয়ে বলল, মা, আমি একটু বেরোচ্ছি, আমার খাবারটা আমার রুমের ভেতর রেখে যেও, আমি এসে খেয়ে নেব। রুনিয়া সম্মতি জানাতেই কল কেটে দিল সাফওয়ান। তারপর ড্রয়ার থেকে গাড়ির চাবিটা নিল, ঠিকঠাকভাবে গুছিয়ে বাইরে বেরোলো। তারপর গাড়ি নিয়ে সোজা গেল ওর ল্যাবের রাস্তায়। বাড়ি থেকে বেরিয়ে পূর্ব দিকে গাড়ি নিয়ে চলল সাফওয়ান। গন্তব্যে পৌঁছে গাড়িটা উত্তরের জঙ্গলের একপাশে পার্ক করে রেখে পায়ে হেঁটে ঢুকলো জঙ্গলের ভেতর। 10 মিনিটের ভেতরেই চলে গেল কাঙ্ক্ষিত স্থানে। টিনের বেড়া দেওয়া একটি ছোটখাটো ভাঙাচোরা ভুতুড়ে ঘর। ঘরটার হুলিয়া দেখলে কেউ ভয়ে এটার কাছেও আসবে না। সাফওয়ান নিঃশব্দে ঢুকলো তার ভেতর। ঘরের ভেতর ঢুকে মেঝের উপর থেকে শুকনা পাতার আস্তরণ সরালো। সরাতে সরাতে বেরিয়ে এলো একটি চারকোনা লোহার দরজা। দরজাটার ওপর হাত রেখে চাপ দিতেই দরজাটা থেকে বের হয়ে এলো একটি টাচ স্ক্রিন। সেখানে আঙুলের ছাপ চাইলো। সাফওয়ান সেখানে হাত দেওয়ার সাথে সাথেই দরজাটা ক্ষীণ মেটালিক শব্দ করে সরে গেল একপাশে। দরজাটা সরে গেলে সেখানে ভেসে উঠল স্টিলের স্টেয়ারওয়ে। সেটা বেয়ে নিচে নামলো সাফওয়ান। সাফওয়ান নিচে নামতেই চারকোনা দরজাটা আবার আগের মতো শব্দ করে বন্ধ হয়ে গেল। এরপর ল্যাবের মেইন দরজা দিয়ে ভেতরে পা দিতেই একটা লেজার রশ্মি স্ক্যান করে নিল সাফওয়ানকে। ল্যাবের প্রথম অংশটা সাফওয়ান নিজের রুমের মতো করে সাজিয়ে রেখেছে। বাম পাশের দেয়াল ঘেঁষে একটা ডাবল বেড বিছানা, বিছানার পাশে স্টাডি টেবিল, আর তার পাশে রাখা একটি বুকশেলফ। বিছানার পায়ের দিকটাতে রাখা আছে একটা শু র্যাক আর আলনা। ডান সাইডে একটি ফুল ভিউ মিরর, আর বাকি দেওয়ালটা জুড়ে ওয়াল আলমিরা। সাফওয়ান গিয়ে ওর বুকশেলফের সামনে দাঁড়িয়ে একটা নির্দিষ্ট বই উঠিয়ে টান দিতেই আলমিরাটা মাঝখান থেকে দুখণ্ড হয়ে দুদিকে সরে গেল, আর তারপরেই বেরিয়ে এলো সেই কাঙ্ক্ষিত ল্যাব। সাফওয়ান ভেতরে পা রাখার সাথে সাথেই একটা এআই ভয়েস ওয়েলকাম জানালো ওকে। সাফওয়ান ভেতরে ঢুকে ল্যাবের টেকনোলজি কম্পার্টমেন্টের ভেতর থেকে ছোট্ট একটি ডিভাইস নিল। তারপর অন্য কম্পার্টমেন্টের ভেতর থেকে নিল আরেকটি ডিভাইস, যেটা আগেরটার তুলনায় কিছুটা বড়। এরপর অন্য একটা কম্পার্টমেন্টের থেকে নিল একটি নতুন সিরিঞ্জ আর ছোট ছোট কয়েকটা কৌটা, যার ভেতরে কটন বার্ডের মতো একটি করে কাঠি বিদ্যমান। তারপর সেগুলো একটা ছোট্ট ব্রিফকেসে ভরে বেরিয়ে এলো ল্যাব থেকে। জঙ্গল থেকে বেরিয়ে আবার গাড়ির কাছে এলো সাফওয়ান। তারপর ড্রাইভিং সিটে বসে গাড়ি ঘুরিয়ে গাড়ি হাঁকালো রুমাইশাদের বাড়ির রাস্তায়। রাত বাজে 11টা। রুমাইশা শুয়ে আছে নিজের রুমে, শুয়ে শুয়ে ফোন চাপছে। রাতে খায়নিও। সাফওয়ান ওকে আংটি পরিয়ে দিয়ে যাওয়ার পর থেকে খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না। আয়েশাও ডাকছে না খেতে আর। নিজেদের মতোই খাচ্ছে, কথা বলছে, ঘুরছেন, কিন্তু রুমাইশাকে সর্বদা এড়িয়ে চলছেন। রুমাইশার প্রথম দুদিন অনেক খারাপ লাগলেও এখন ওর বিরক্ত এসে যাচ্ছে। আয়েশা নিজে তো কথা বলছেই না, রুমাইশা কথা বলতে গেলেও কেমন জানি দূর দূর করছেন। শামসুলও তাই। আর এসব যে রাফসানের বুদ্ধিতে হচ্ছে সেটাও রুমাইশা বেশ ভালোভাবেই বুঝছে। তাই ও সিদ্ধান্ত নিয়েছে আর কাউকে কথা বলার জন্য সাধবে না। আয়েশা শামসুল ঘুমিয়ে গেছেন। শামসুলের নাক ডাকার শব্দ পাওয়া যাচ্ছে। বাড়ি মাথায় তুলে নাক ডাকছেন তিনি। আয়েশা যে এত শব্দেও ঘুমিয়ে থাকতে পারে, এতে সবচেয়ে বেশি অবাক হয় রুমাইশা। রুমাইশা ফোন চাপতে চাপতে এসব নিয়ে ভাবছিল। তখনই ফোনের ওপরে নোটিফিকেশন বাড়ে। একটা মেসেজের চোখ আটকে গেল রুমাইশার। সাফওয়ানের মেসেজ, রিমু, ছাদে এসে দরজা খোল। মেসেজটা দেখে রুমাইশার পিলে চমকে গেল। এই ছেলেটা ওকে কবে মহাবিপদে ফেলবে। এমনিতেও তো বিপদের শেষ হচ্ছে না, লেগেই আছে। আর এ এসেছে বিপদের ইঞ্জিনে তেল দিতে। রুমাইশা ফোনটা হাতে নিয়েই সিঁড়ি বেয়ে ছাদের দিকে এগোলো। সন্ধ্যার পর ছাদে উঠতে ভয় লাগে ওর, কেমন যেন গা ছমছম করে। আর এখন বাজে 11টার বেশি। ভয়কে জলাঞ্জলি দিয়ে ওর এখন যেতে হচ্ছে সেই ছাদে। পা টিপে টিপে ছাদে ঢুকার দরজার কাছে গেল ও। দরজাটা লোহার, সামান্য টোকা লাগলেও
ঘরবাড়ি কাঁপিয়ে তোলে। আর তার ওপর এখন রাত। রুমাইশা সময় নিয়ে ধীরে ধীরে দরজাটা খুলল। দরজাটা খুলে সামনে তাকালো রুমাইশা। রুমাইশাকে নিজের সামনে পেয়ে হুট করে জড়িয়ে ধরল সাফওয়ান। নিজের সাথে একদম মিশিয়ে নিল। সাফওয়ানের কাজে হতচকিত হয়ে গেল রুমাইশা। এই ছেলেটা যে কি দ্রুত করে সবকিছু। ধুমধাম করে শুধু জড়িয়ে ধরবে, ভাবনা চিন্তারও সময় দিবে না। রুমাইশার মাথাটা নিজের বুকে চেপে ধরে রইল সাফওয়ান। রুমাইশাও চুপচাপ দাঁড়িয়ে আছে সাফওয়ানের বুকে কান পেতে। সাফওয়ানের হৃদযন্ত্রটা দিরিম দিরিম করে লাফাচ্ছে, আর সেই কম্পনটা যেন রুমাইশার চোয়ালে এসে বাড়ি খাচ্ছে। রুমাইশাকে কিছুক্ষণ এভাবে জড়িয়ে রেখে সাফওয়ান যেন স্বস্তির নিঃশ্বাস নিল। কিয়ৎক্ষণ পরেই রুমাইশাকে ছেড়ে দিল সাফওয়ান। তারপর রুমাইশার চোখে চোখ রেখে বলল, নিচে চল, কাজ আছে কিছু। রুমাইশা সম্মতি জানিয়ে ছাদের দরজাটা খোলা রেখেই সাফওয়ানকে নিয়ে নিজের রুমে এলো। রুমে ঢুকে আস্তে করে দরজা বন্ধ করে দিল। তারপর ডিম লাইটটা দিল। সাফওয়ান রুমে এসেই নিজের মুখের মাস্ক আর গগলস খুলে রাখলো রুমাইশার পড়ার টেবিলের উপর। বিছানার উপর ব্রিফকেসটা রেখে ওপেন করলো। এরপর ওর ভেতর থেকে ল্যাব থেকে আনা ছোট্ট ডিভাইসটা, বড় ডিভাইসটা মাথায় লাগালো। রুমাইশা দাঁড়িয়ে দাঁড়িয়ে সাফওয়ানের কার্যকলাপ দেখছে আর বোঝার চেষ্টা করছে সাফওয়ান ঠিক কি করতে চলেছে। নিজের কাজ শেষে সাফওয়ান রুমাইশার দিকে তাকিয়ে ইশারা করলো কাছে আসতে। রুমাইশা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে আসলো সাফওয়ানের নিকট। রুমাইশা কাছাকাছি আসতে বাম হাতে রুমাইশার কোমরটা আলতো করে আঁকড়ে ধরে নিজের সাথে লাগিয়ে নিল সাফওয়ান। তারপর রুমাইশার মুখের কাছে মুখ নিয়ে এসে চোখে চোখ রেখে ধীর স্থির গলায় জিজ্ঞেস করলো, আমাকে তুই কতখানি বিশ্বাস করিস রিমু? রুমাইশা নিজের মুখখানি আরেকটু সাফওয়ানের মুখের কাছাকাছি নিয়ে এসে মৃদু গলায় উত্তর করলো, যতখানি বিশ্বাস করলে। এত রাতে কোনো পুরুষ মানুষকে নিজের ঘরে নিয়ে আসা যায়? সাফওয়ান ঠোঁট কামড়ে হাসলো। তারপর রুমাইশাকে বাম হাতটা দিয়ে বিপরীত দিকে ঘুরিয়ে ওর পিঠটা নিজের সামনে নিয়ে আসলো। তারপর মৃদু স্পর্শে ঘাড়ের উপর থেকে রুমাইশার চুলের বেনি আর ছড়িয়ে ছিটিয়ে থাকা কুচো চুলগুলোকে বাম দিকে সরালো। এরপর ঘাড়ের ঠিক মাঝখানে নিজের হাতে থাকা ডিভাইসটা ছোঁয়ালো। ডিভাইসটার ট্রিগার চাপতেই ডিভাইসের মাথায় লেগে থাকা ছোট্ট ডিভাইসটা খিঁচ জাতীয় শব্দ করে ঢুকে গেল রুমাইশার ঘাড়ের চামড়ার ভেতর। আকস্মিক এমন ব্যথায় রুমাইশার মুখ থেকে অস্পষ্ট শব্দ বেরিয়ে এলো। ছিটকে কিছু রক্ত বেরিয়ে এলো ঘাড়ের থেকে। সাফওয়ান সেগুলো তার পকেটে থাকা তুলো বের করে মুছে দিল। তারপর বলল, চুল দিয়ে ঢেকে রাখবি, আর মাথায় সবসময় ওড়না দিয়ে বেড়াবি, যেন কেউ না দেখতে পায়। রুমাইশা জিজ্ঞেসও করলো না সাফওয়ানকে যে সে আসলে কি সেট করলো ওর শরীরে। রুমাইশাকে এমন নিশ্চুপ দেখে সাফওয়ান ধীর গলায় বলল, জিজ্ঞেস করলি না কি দিলাম তোর শরীরে? রুমাইশা মাথা নাড়ালো দুদিকে। সাফওয়ান কিছুক্ষণ নীরব থেকে বলল, কি হবে যদি তুই কিছুদিন পর বিষক্রিয়ায় মারা যাস, বা আমি যেদিন মারা যাব সেদিন তুইও মারা যাস? রুমাইশা ঘাড়টা কিঞ্চিত ঘুরিয়ে নির্বিকার গলায় বলল, কপালে মৃত্যু লেখা থাকলে তো আর সেটা মুছে ফেলা সম্ভব নয়। তাই যখনই আসুক, যার কারণেই আসুক, সাদরে গ্রহণ করব। আর মৃত্যুটা যদি হয় আপনার সাথে সাথে, তাহলে সেই মৃত্যুকে আমি নিজেই আলিঙ্গন করব। রুমাইশার কথাতে আবারও হাসল সাফওয়ান। তারপর রুমাইশাকে নিজের দিকে ফিরিয়ে বিছানায় বসালো। ব্রিফকেস থেকে সিরিঞ্জটা বের করলো। এরপর রুমাইশার কবজিতে সিরিঞ্জের সুচ ফুটিয়ে বের করে আনলো এক সিরিঞ্জ তাজা রক্ত। রক্ত নেওয়ার সময় সাফওয়ান বলল, তোর শরীরের ফ্লুইড গুলো টেস্ট করতে হবে। কেন করতে হবে সেটা টেস্ট করার কারণ সফল হলে জানতে পারবি, নইলে পারবি না। রক্ত ভরা সিরিঞ্জটা ব্রিফকেসে রেখে ছোট্ট ছোট্ট কৌটাগুলো বের করলো ও। এরপর একটা কৌটা খুলে তার ভেতর থেকে কটন বাড সদিস স্টিকটা বের করে রুমাইশাকে ইশারা করলো মুখ খুলতে। রুমাইশা মুখ খুললে মুখের ভেতরে স্টিকটা দিয়ে খানিকটা স্লাইভা সংগ্রহ করলো সাফওয়ান। এরপর অন্য একটা কৌটাতে রুমাইশার চোখের কোণায় স্টিক ছুঁয়ে কিছুটা ফ্লুইড নিল। সেগুলো ব্রিফকেসে ভরে রেখে দিল। আর এরপর আরো একটা কৌটা বের করলো সাফওয়ান। কৌটাটা হাতে নিয়ে রুমাইশার দিকে চোরা চোখে তাকিয়ে গলা খাকারি দিল। রুমাইশা কিছুক্ষণ তাকিয়ে রইল সাফওয়ানের দিকে।
সাফওয়ান কিছু বলবে বলবে করেও বলছে না দেখে রুমাইশা মুখের অভিব্যক্তিতে বোঝালো, যা বলতে চান তাড়াতাড়ি বলুন। সাফওয়ান এবার নিজের হাতটা মুঠি করে নিজের মুখের সামনে ধরে আরো একবার গলা খাকারি দিয়ে বলার প্রস্তুতি নিল, কিন্তু বলে উঠতে পারল না। সাফওয়ান বারবার গলা খাকারি দিতে দেখে রুমাইশা এগিয়ে এসে অধৈর্য হয়ে বলল, এত নকশা করলে মা কখন চলে আসবে শব্দ শুনে, তখন দেখেন। সাফওয়ান না পেরে নিজের ফোনটা হাতে নিল, তারপর রুমাইশাকে ইশারা করলো ফোন দেখতে। রুমাইশা ফোনটা হাতে নিল, কিন্তু এরপর সাফওয়ানের মেসেজ দেখে চোখ গরম করে তাকালো সাফওয়ানের দিকে। সাফওয়ান সেটা দেখে তাড়াতাড়ি অন্যদিকে মুখ ফিরিয়ে নিল, তারপর হাতে থাকা কৌটাটা বাড়িয়ে দিল রুমাইশার দিকে। মুখ ফেরানো অবস্থাতেই আর একবার গলা খাকারি দিয়ে বলল, টেস্টের জন্য লাগবে, ইমার্জেন্সি। রুমাইশা কৌটাটা ঝামটা মেরে হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর বেরিয়ে এলো ওয়াশরুম থেকে, তারপর হাতের কৌটাটা সাফওয়ানের হাতে দিল। সাফওয়ান সেটা নিয়ে ব্রিফকেসে ভরে রাখলো। সবকিছু ঠিকঠাক ভাবে গুছিয়ে নিয়ে সাফওয়ান উঠে দাঁড়িয়ে রুমাইশাকে নিজের কাছে ডাকলো। রুমাইশা কাছে এলে ওর কোমরটা দুহাতে জড়িয়ে ধরে নিচু হয়ে ওর কপালে ঠোঁট ছোঁয়ালো সাফওয়ান। এরপর শব্দ করে চুমু খেলো কপালে। তারপর রুমাইশার ডান হাতটা টেনে নিয়ে হাতের অনামিকার মাপ নিল। সাফওয়ানের কাজকর্ম দেখে রুমাইশা বুঝে গেল সাফওয়ান ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছে। সাফওয়ানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আপনি এক্ষুনি চলে যাবেন? সাফওয়ান ওপর নিচে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, অনেক কাজ আছে, অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজ। সাফওয়ানের উত্তরে রুমাইশা সন্তুষ্ট হলো না। ভ্রু দুইটা ওপরের দিকে উঠিয়ে ঠোঁট নামিয়ে ইনোসেন্ট মুখ করে বলল, আরেকটু থাকুন না। রুমাইশার এমন চেহারা দেখে সাফওয়ানের আক্কেল গুড়ুম। বুকের ভেতর অদ্ভুত রকম অনুভূতির উদ্বেগ হতে শুরু করলো, যেন হঠাৎ করেই অন্যরকম বাসনা জেগে উঠছে মাথার ভেতর। হাত পাগুলোর ভেতর কিছু একটা যেন কিলবিল করছে। ভেতরের অদীম সত্তাটা লাফালাফি করে বাইরে বেরিয়ে এসে রূপ দেখাতে চাচ্ছে। থেকে যেতে ইচ্ছা করছে ওর ভীষণ। রিমু যে ওকে এমন ইনোসেন্ট মুখ করে ঘায়েল করে দিতে পারবে তা ও খুনাক্ষরেও ভাবেনি। দ্রুত নিজেকে সামলে নিল সাফওয়ান। ডান হাত দিয়ে রুমাইশার চিবুক ধরে জড়ানো গলায় বলল, বিয়ে হওয়ার আগ পর্যন্ত এই শয়তানের নানির মতো চেহারাটা মোটেও ইনোসেন্ট করে রাখবি না। এসব ট্রিক্স বিয়ের পর অ্যাপ্লাই করবি, নইলে তোর অবস্থা আমি খারাপ করে ফেলবো। তখন আমার দোষ দিলে কিন্তু মেনে নিব না। শয়তানের নানি বলাই রুমাইশা সাথে সাথেই নিজের ইনোসেন্ট মুখ সরিয়ে আসলেই শয়তানের নানির মতো লুক দিল সাফওয়ানের দিকে। সাফওয়ান সেটা খেয়াল করে দুষ্টু হাসি দিয়ে রুমাইশাকে নিজের থেকে সরিয়ে দিয়ে মাস্ক আর গগলস পরে নির্বিকার গলায় বলল, ইয়াপ, নাও ইটস পারফেক্ট। তারপর বিছানায় থাকা বিটকেসটা উঠিয়ে নিয়ে রুমাইশার চোয়াল টেনে দিল 2 আঙুল দিয়ে। এরপর বলল, ছাদের দরজাটা দিবি আয়। সাফওয়ান আগে আগে চলল, রুমাইশা পেছন পেছন। সিঁড়ি বেয়ে ছাদের দরজার কাছে গিয়ে সাফওয়ান দরজা পার হয়ে ওপাশে গিয়ে দাঁড়িয়ে রইল রুমাইশার মুখোমুখি। তারপর রুমাইশাকে ইশারা করলো দরজা টেনে দেওয়ার জন্য। রুমাইশা দরজা দিতে যাবে, তক্ষুনি হুড়মুড়িয়ে এগিয়ে এসে নিজের মাস্কটা মুখের থেকে সরিয়ে দিয়ে প্রগাঢ় এক চুম্বন বসিয়ে দিল রুমাইশার ঠোঁটে। এমন আক্রমণে রুমাইশার মুখ থেকে অস্পষ্ট ধ্বনি বের হলো, কিন্তু পর মুহূর্তেই চোখ দুইটা বন্ধ করে নিল ও। আধা মিনিটের মাথায় এসে ছেড়ে দিল সাফওয়ান ওকে। আর তারপরেই ভূতের মতো দ্রুত পায়ে ছাদ থেকে যেন অদৃশ্য হয়ে গেল সাফওয়ান। রুমাইশা সাফওয়ানের যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল একটা, তারপর নিঃশব্দে দরজাটা লাগিয়ে দিয়ে রুমে এসে শুয়ে পড়ল।